বর্ধমানের সংস্কৃতি ধারা। বর্ধমান জেলার প্রায় কয়েকটি উল্লেখযোগ্য স্থানের ঐতিহাসিক ধারার পরিচয় দেবার চেষ্টা করেছি। অধিকাংশ স্থানের প্রাচীন ইতিহাস আজ অবলুপ্ত, তার কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ পর্যন্ত নেই। তাই অনেক ক্ষেত্রে ঐতিহাসিক ইঙ্গিত দিতে হয়েছে অনুমানের উপর নির্ভর করে। ইতিহাসের ছাত্ররা জানেন, প্রাচীন অলিখিত ইতিহাস যা আজ পর্যন্ত লেখা হয়েছে তার কতটা অংশ দুঃসাহসিক অনুমানের নড়বড়ে খুঁটির উপর দাঁড়িয়ে আছে। আজকের অনুমান হয়তো আগামীকালের অকাট্য তথ্যনির্ভর প্রমাণের আঘাতে ধূলিসাৎ হয়ে যেতে পারে। কয়েকটা লিপি বা একখানা পুঁথি সম্বল করে আজ যা পুনর্গঠিত হয়েছে তা হয়তো কালই ভেঙে পড়তে পারে। তবু কথা বলতেই হয় যে তথ্য তালিকা আর ইতিহাস এক বস্তু নয়। ইতিহাসেও যুক্তিযুক্ত সীমানার মধ্যে অন্তর্দৃষ্টি ও অনুমানের স্থান আছে। তথ্যের অরণ্যে তালকানা হয়ে থাকাই ঐতিহাসিকের ধর্ম নয়, নিষ্ঠারও পরিচয় নয়। ঐতিহাসিক ধারার প্রতি ইঙ্গিত করার অধিকার প্রত্যেক অনুসন্ধানীর আছে। বর্ধমানের সংস্কৃতি ধারার অনুসন্ধান করতে গিয়ে অনেক ক্ষেত্রে এরকম ইঙ্গিত আমি করেছি। কৌতূহলী পাঠকরা নিশ্চয় তা লক্ষ্য করেছেন। ইঙ্গিতের একমাত্র অর্থ হল ভবিষ্যতে আরও বিস্তৃত অনুসন্ধানের পথনির্দেশ করা। এছাড়া ইঙ্গিতের আর কোনো উদ্দেশ্য নেই। কোনো মতামত কোথাও ব্যক্ত করা হয়নি। মতামত অর্থে যদি স্থির সিদ্ধান্ত বোঝায়, সেরকম মতামত ব্যক্ত করার ক্ষমতা কোনো অনুসন্ধানীর নেই। সংগৃহীত উপাদান থেকে যা আভাস পাওয়া যায়, অনুসন্ধানীরা শুধু তাই নির্দেশ করতে পারেন। তাই করেছি আমি। কোথাও যদি সেটা আমার নির্দিষ্ট মতামত মনে হয়ে থাকে, তাহলে সেটা অনিচ্ছাকৃত এবং অক্ষম প্রকাশভঙ্গির জন্য। বিজ্ঞান আর ইতিহাসের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও ইতিহাস কোনোদিন ফলিত বিজ্ঞানের মতন ঘটনার ল্যাবরেটরিতে কোনো সত্যকে অব্যর্থ বলে প্রমাণ করতে পারে না, সাধারণত পারে না। তবু বৈজ্ঞানিক তত্ত্বের মতন ঐতিহাসিক তত্ত্ব কতকগুলি নিয়মের ভিত্তির উপর রচনা করা যায় এবং তার উপর নির্ভর করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঐতিহাসিক ধারার ইঙ্গিত করা যায়। বর্ধমানের অতীত সংস্কৃতি ধারা সম্পর্কে কোনো ইঙ্গিত যদি করে থাকি, তাহলে এই ধরনের নিয়মের নির্দেশেই করেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের প্রত্যক্ষ অভিজ্ঞতা যত বেড়েছে, তত মনে হয়েছে ইতিহাস সম্বন্ধে পুঁথিগত বিদ্যা কত অসম্পূর্ণ। প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে একথা বিশেষভাবে প্রযোজ্য। যেমন সাধারণত ঐতিহাসিকরা বলে থাকেন যে পাল রাজারা বিদেশাগত, কিন্তু দেশের যুগসন্ধিক্ষণে এবং গৃহবিপ্লবের সময় দেশের জনসাধারণ গোপাল নামে এমন একজনকে তাদের রাজা নির্বাচন করল, যিনি বিদেশাগত, এদেশের লোক নন। একথা বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়। কথার কোনো সদুত্তর কোনো ঐতিহাসিক দেননি। এরকম আরও অনেক জটিল প্রশ্নের উত্তরকে ঐতিহাসিকরা এড়িয়ে গেছেন অথবা দুর্বোধ্য টিকা টিপ্পণী দিয়ে থামাচাপা দিয়েছেন। যেমন কৈবর্ত বিদ্রোহ বলে কথিত পাল যুগের শেষকালের বিদ্রোহ। দিব্যক, রুদ্রক ও ভীমের কোনো ইতিহাস নেই। পাল যুগের এই সামন্ত রাজারা কারা? কেন তাঁরা বিদ্রোহ করেছিলেন? পাল রাজার অনুগ্রহজীবী হয়েও স্বয়ং সন্ধ্যাকর নন্দী তাঁর রামচরিত কাব্যে ভীমের যে প্রশংসা করেছেন, তা থেকে বোঝা যায় যে তাঁদের প্রতিপত্তি ও জনপ্রিয়তা পাল রাজাদের চেয়ে কম ছিল না। সন্ধ্যাকর নন্দী বলেছেন, যস্মিন রত্নামাশ্রয়ে সরস্বত্যপি স্বয়ং লক্ষ্মী তে পারিজাত বাজি প্রবর করিন্দ্রা দয়োপাসন ব্র্যাকেটে 2/23 ব্র্যাকেট ক্লোজড। অর্থাৎ সর্বপ্রকার রত্নের আশ্রয় যে ভীমের মধ্যে স্বয়ং সরস্বতী ও লক্ষ্মীদেবী আশ্রয় করেছিলেন এবং যার অধিকারে শ্রেষ্ঠ অশ্ব ও হস্তি প্রভৃতি সহ সেই জনেরাও শত্রু চিন্তামুক্ত হয়ে বাস করত। এই অযাচিত প্রশংসা থেকে বোঝা যায় যে এই সামন্ত রাজারা সাধারণ সামন্ত ছিলেন না। তাদের ইতিহাস কি জানা নেই। পশ্চিমবঙ্গের ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায়, মোটামুটি দক্ষিণ রাঢ়ে ব্র্যাকেটে মেদিনীপুর সহ ব্র্যাকেট ক্লোজড ব্যাঘ্র ক্ষত্রিয় ও মাহিষ্য এবং উত্তর রাঢ়ে সদগোপ, গোপ ও উগ্র ক্ষত্রিয়দের জনসমাজে এখনও অখণ্ড প্রতিপত্তি আছে। মেদিনীপুরের সদগোপ ও মাহিষ্য রাজবংশ
বিষ্ণুপুরের রাজবংশ, বর্ধমানের গোপভূমের সদ্গোপ রাজবংশ, উগ্রক্ষত্রিয়ের শৌর্যবীর্যের ঐতিহ্য ইত্যাদি উপেক্ষণীয় নয়। পাল উপাধিও এদের যথেষ্ট আছে। সবচেয়ে বড় কথা, এদের মতো এরকম স্বাধীনচিত্ত বলিষ্ঠ জাতি সারা বাংলাদেশে নেই। ঘটনাচক্রে এরা যে অতীতের স্বাধীন রাজকীয় মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন, এরকম একটা ক্ষোভ যেন এদের জাতি মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে দেখা যায়। সেটা অবজ্ঞার বস্তু নয়। এক যে ছিল রাজার অসংখ্য কিংবদন্তি রাঢ়ের গ্রামে গ্রামে আজও শোনা যায় এবং দেখা যায় যে তারা অধিকাংশই গোপ, সদ্গোপ, মাহিষ্য ও ব্যগ্রক্ষত্রিয় রাজা। গোপরা গোপালক এবং গোপালক যে গোপাল, একথা বাংলাদেশের অন্তত কারো অজানা নেই। স্বয়ং শ্রীকৃষ্ণই গোপালক ছিলেন এবং পশুপালকের সমাজ থেকেই তাঁর উৎপত্তি হয়েছে। তার মধ্যেই তিনি মানুষ হয়েছেন। বাংলাদেশে ব্র্যাকেটে পশ্চিমবঙ্গে প্রাগৈতিহাসিক যুগে 3 শ্রেণীর বৃত্তিজীবীর প্রাধান্য ছিল: শিকারী, পশুপালক ও কৃষিজীবী। ধীবর ও মৎস্যজীবীরাই ছিল শিকারীদের মধ্যে প্রধান, পশুপালকদের মধ্যে ছিল গোপরা এবং কৃষিজীবীদের মধ্যে সদ্গোপ, মাহিষ্য ও উগ্রক্ষত্রিয়রা। গন্ধ বণিক, তাম্বুল বণিক, সুবর্ণ বণিক প্রভৃতিদের বৃত্তি ছিল বাণিজ্য। বিস্তৃত জনপদের উপর এদের কর্তৃত্ব ছিল এবং রাজা ও রাজ্যেরও বিকাশ হয়েছিল এদের মধ্যে। ঐতিহাসিক যুগে এরা দিগ্বিজয়ী সম্রাটদের অধীনে সামন্ত শ্রেণীভুক্ত হয়েছিলেন, কিন্তু সেটা নামমাত্র অধীনতা। আসলে তাঁরা নিজ নিজ জনপদের স্বাধীন রাজা ছিলেন। কেন্দ্রীয় শাসনের সংকটকালে তাঁরা প্রভুত্ব বিস্তারের চেষ্টাও করতেন। সামন্ত যুগের বৈশিষ্ট্যই তাই। পাল রাজাদের অভ্যুদয় এই রকম সংকটকালেই হয়েছিল এবং তথাকথিত কৈবর্ত বিদ্রোহেরও কারণ তাই। বরেন্দ্রভূমের দিব্যক, রুদ্রক ও ভীম মাহিষ্য অধিপতি ছিলেন বলেই মনে হয় এবং রাঢ় অঞ্চল থেকে গিয়েই হয়তো তাঁরা উত্তরবঙ্গে প্রভুত্ব বিস্তার করেছিলেন। পাল রাজাদের অভ্যুদয় মনে হয় রাঢ় দেশেই হয়েছিল এবং সেখান থেকেই তাঁরা আশেপাশে আধিপত্য বিস্তার করেছিলেন। ইতিহাসের এই উত্থান পতনে বর্ধমান জেলার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, রাঢ়ের মধ্যমণি ও প্রাণকেন্দ্র বলে। বিশেষ করে বর্ধমান জেলার গোপভূমের ইতিহাস এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বর্ধমানের লোকধর্মের ধারার মধ্যে সাংস্কৃতিক ইতিহাসের অনেক মূল্যবান উপাদান সঞ্চিত রয়েছে। বিস্তৃত অনুসন্ধান করলে অনেক হারানো মণিমুক্তারও সন্ধান পাওয়া যেতে পারে বলে আমার ধারণা। বাংলাদেশের গ্রাম দেবতাদের কাহিনী যতদিন না কেউ কষ্ট করে সংগ্রহ করে লিখবেন, ততদিন বাংলার গ্রামীণ সংস্কৃতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় অলিখিত থাকবে। বর্ধমান জেলার গ্রাম দেবতাদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও প্রতিপত্তিশালী হলেন ধর্মঠাকুর ও মনসা। মনসার সঙ্গে চণ্ডী ও বিশালাক্ষীও আছেন। রাঢ় অঞ্চলে ঘুরে ঘুরে মনে হয়েছে ধর্মঠাকুর সম্বন্ধে যা আমরা জানি বা আজ পর্যন্ত যা লেখা হয়েছে তা কত অসম্পূর্ণ। সাধারণ কয়েকটি স্থানের ধর্মঠাকুরের বিবরণ সংগ্রহ করে যেসব নিবন্ধ রিসার্চ জার্নালে লেখা হয়েছে তা এত অসম্পূর্ণ যে তা থেকে কোনো ধারণাই করা যায় না। যা ধারণা ছিল তা আজ ভুল মনে হয়। রাঢ় অঞ্চলের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে মনে হয় ধর্মঠাকুরের সর্বাধিক প্রাধান্য কেন্দ্র হল বর্ধমান জেলার দক্ষিণ, হুগলি জেলার আরামবাগ মহকুমা, মেদিনীপুরের ঘাটাল অঞ্চল এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা নিয়ে। সংস্কৃতি বিজ্ঞানের নিয়মানুযায়ী প্রাধান্য কেন্দ্রই সাধারণত উৎসকেন্দ্র হয়, তবে হবেই যে এমন কোনো কথা নেই, নাও হতে পারে। উৎসকেন্দ্র থেকে নানা ধারায় বিচ্ছুরিত হয়ে কোনো বিশেষ আঞ্চলিক কারণে হয়তো কোনো সাংস্কৃতিক আচার বা অনুষ্ঠান প্রাধান্য ও প্রতিষ্ঠা পেতে পারে। হয়তো উত্তর রাঢ়ের আদি অস্ট্রাল জাতির টোটেম পূজা ক্রমে ধর্মঠাকুরের ধ্যান ধারণায় পরিণত হয়েছে দক্ষিণ রাঢ়ের দিকে এসে, এরকম হবার সম্ভাবনা আছে। মোট কথা, ধর্মপূজা রাঢ়ের গণপূজা এবং তার ইতিহাস অতি প্রাচীনকাল পর্যন্ত বিস্তৃত। কুর্ম পূজার সঙ্গে যে তার প্রত্যক্ষ এবং প্রাথমিক সম্পর্ক আছে তাতেও কোনো সন্দেহ নেই, এবং কুর্ম পূজা যে টোটেম পূজা সে সম্বন্ধেও আমার বিশ্বাস ক্রমেই দৃঢ়মূল হয়েছে।
ধর্ম ঠাকুরের যত মূর্তি দেখছি তার মধ্যে 90% মূর্তি কুর্ম মূর্তি। রাঢ়ের ভাস্কররা যে একসময় প্রচুর পরিমাণে এই মূর্তি তৈরি করতেন, বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পাতুন গ্রামের মূর্তির প্রাচুর্য ব্র্যাকেটে খুঁড়ে পাওয়া ব্র্যাকেট ক্লোজড দেখে তা বোঝা যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন তাম্রপট্টলিপি থেকে জানা যায়, লোকনাথ য পুংসাং সুকৃত কর্মফল হেতু সত্য তপময় মূর্তির্লোকদ্বয় সাধন ধর্ম তদনুজিত দন্ভ লোভা জয় ব্র্যাকেটে মল্ল সারুল্লিপি ব্র্যাকেট ক্লোজড। ধর্ম ঠাকুরকে কীভাবে লোকদেবতা শিব ক্রমে আত্মসাৎ করে নিয়েছেন ও এখনও নিচ্ছেন তারও চমৎকার দৃষ্টান্ত বর্ধমানে পাওয়া যায়। জামালপুরের বুড়োরাজ তার অন্যতম দৃষ্টান্ত। চণ্ডী ও মনসার প্রতিপত্তিও প্রায় ধর্ম ঠাকুরের মতন। অনেক স্থানে তাঁরা একত্রে বিরাজ করেন। বোঝা যায় একেবারে গোড়ার লৌকিক স্তর থেকে তাঁদের উৎপত্তি। পরবর্তীকালে বৌদ্ধ ও হিন্দু যুগে তাঁদের নাম বদলেছে এবং ক্রমে বৌদ্ধ থেকে তাঁরা হিন্দু দেবদেবী হয়ে গেছেন। তাহলেও লৌকিক আচার অনুষ্ঠান ছেড়ে তাঁরা সম্পূর্ণ ব্রাহ্মণ্য রূপ ধারণ করতে পারেননি। ব্রাহ্মণরা তাঁদের প্রয়োজন মতন এইসব দেবদেবীকে সর্বজন শ্রদ্ধেয় ও পূজ্য করে নিয়েছেন। ধনপতি, শ্রীমন্ত, চাঁদ সদাগর, বেহুলার উপাখ্যানও রাঢ়েই সৃষ্টি হয়েছে এবং আমার ধারণা নদ নদী বহুল বর্ধমান অঞ্চলেই তার ঐতিহাসিক ভিত্তি ছিল। দামোদর, অজয়, খড়গেশ্বরী ব্র্যাকেটে খড়ি নদী, কুনুর, বাঁকা বল্লুকার তীরে তীরে আজও যে বিস্তৃত বণিক সমাজের প্রতিপত্তির চিহ্ন দেখা যায় বর্ধমান জেলায়, তার ইতিহাস লুপ্ত হলেও মিথ্যা নয় বা উপেক্ষণীয় নয়। হিন্দু সমাজের সর্বস্তরে জাতি নির্বিশেষে চণ্ডী, মনসা প্রভৃতি লৌকিক দেবদেবীর প্রতিষ্ঠার যে সংঘাতমুখর ইতিহাসের ধারাও রাঢ়ের বর্ধমান অঞ্চলে অনুসন্ধান করতে হবে, অন্যত্র পাওয়া যাবে না। শৈব ও শাক্ত বা তান্ত্রিক সাধনার প্রাধান্য রাঢ়ের অন্যতম বিশেষত্ব। বর্ধমান জেলারও বিশেষত্ব তাই। চামুণ্ডা পূজা ও চামুণ্ডার বিভিন্ন মূর্তি যা বর্ধমানে পাওয়া গেছে তা এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য। শিব পূজা প্রসঙ্গে গোপদের জড়িত কিংবদন্তিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈবদের মধ্যে বর্ধমান জেলার গোপ ও সদ্গোপরা যে অন্যতম ছিলেন তা আজও বোঝা যায়। মনে হয় রাঢ় অঞ্চলে শৈব ধর্মের প্রসারে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। শিবের গাজনে আসল নরমুণ্ড নিয়ে নৃত্য বর্ধমান জেলার কুরমন, পলাশী ও অন্য কয়েকটি অঞ্চলে হয়। এটি একটি উল্লেখযোগ্য আনুষ্ঠানিক অবশেষ শিব ও ধর্মপূজার প্রাথমিক রূপের উপর আলোক সম্পাত করতে পারে বলে মনে হয়। শৈব ও শাক্ত ছাড়া বৈষ্ণবদেরও একাধিক পীঠস্থান আছে বর্ধমানে। বৈষ্ণব ধর্মের প্রসারে ও বৈষ্ণব সাহিত্যের সমৃদ্ধিতে বর্ধমান জেলার কাটোয়া, শ্রীখণ্ড, নৈহাটি, কোগ্রাম, তেনুর, ঝামটপুর ও কুলিন গ্রামের দান অসামান্য। মালাধর বসু, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, নরহরি দাস, জ্ঞান দাস এঁরা বর্ধমানের মাটিতেই প্রতিষ্ঠা পান। রাঢ়ের বিষ্ণুপুর ও বর্ধমান থেকেই প্রধানত বৈষ্ণব ধর্মের প্রসার ও প্রচার হয় বাংলাদেশে। সমাজের উপরের স্তরেই বৈষ্ণব ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তলার স্তরে লৌকিক ধর্মের জোয়ার সমানভাবেই বইতে থাকে দেখা যায়। বর্ধমান তথা রাঢ় দেশে তার অজস্র প্রমাণ পাওয়া যায়। আরও দেখা যায় ধর্মের সঙ্গে ধর্মের বিরোধ নেই কোথাও। বৈষ্ণব, শৈব, শাক্ত ও লৌকিক দেবদেবী পাশাপাশি বিরাজ করছেন এমন স্থান বর্ধমানে অনেক আছে। কাটোয়ায় আজও ধর্ম ঠাকুর রয়েছেন। বাঘনাপাড়ায় গোপেশ্বর শিব গোস্বামীদের বাড়িতেই আছেন এবং তাঁর গাজনও হয়। মুসলমান পীররাও বর্ধমানের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে সমান শ্রদ্ধেয় ও পূজ্য। বর্ধমান জেলার মুসলমান সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র মঙ্গলকোটের বাজারে আজও হিন্দু গ্রাম্য দেবতা নির্বিঘ্নে পূজিত হচ্ছেন। সেই প্রাগৈতিহাসিক জনসংস্কৃতির যুগ থেকে জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলমান এমনকি খ্রিস্টান যুগের মধ্যে দিয়েও
বাংলার সংস্কৃতি সমন্বয়ের একটা অবিচ্ছিন্ন ধারা বয়ে গেছে রাঢ়ের বর্ধমানের উপর দিয়ে। সংঘাত যে হয়নি তা নয়, কিন্তু সেটা কেবল হিন্দু মুসলমান খ্রিস্টানের সাম্প্রদায়িক সংঘাত নয়, হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যেও সংঘাত হয়েছে, হিন্দুদের মধ্যে লৌকিক ও ব্রাহ্মণ্য ধর্মেরও সংঘাত হয়েছে। কিন্তু সমস্ত সংঘাতের ধারা বিরোধ বন্ধুর পথ দিয়ে এসে এক বিচিত্র সংস্কৃতি সমন্বয়ের মহাসাগরে মিলিত হয়েছে।